পারবেন না। কিন্তু পরাজিত শক্তির ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা। সবসময় আছে, একটা শক্তি পরাজিত হয়েছে, সেই ইন্ধন দিবে না? যে শক্তিটা পরাজিত হয়েছে এরা কি হাসি মুখে থাকবে নাকি? এটা তো বাস্তব, এটা জেনে আপনি এখানে আসছেন। আপনি তো একটা শক্তি পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন। তাহলে আপনি কি মনে করেন ওই শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে? করবে না তো। এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই, বলছেন এ পর্যন্ত বলছে কেউ আওয়ামী লীগের লোকজন যারা আসো দেশে তারা আমাদেরকে হেল্প করো বলছে? বরঞ্চ আচরণে প্রমাণ করছে যারা আওয়ামী লীগের লোক আছে সব বাড়ি থেকে পালাও, আমি কিন্তু আইতেছি বাড়িঘর ভাঙার জন্য। অবস্থা যেরকম, তো রিয়েলিটি বুঝতে হবে। তাদেরকে আপনি দৌড়াবেন আর আশা করবেন তারা যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে তো আপনার ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই তো প্রত্যাশিত। ধরছে কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লোকগুলি খারাপ ছিল, দুষ্ট ছিল, মহা খারাপ ছিল। তো সেই খারাপের জন্য আপনি তার বাড়িঘরে যে ভাঙতে পারেন? দেশে একটা সরকার আছে না? দেখেন 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সরকার আসলো। 5 থেকে 8 এই 3 দিন দেশ চলে নাই? চলছে। তাহলে 8 তারিখে একটা সরকার আনতে হলো কেন? একটা সরকার আনতে হলো এই কারণে যে এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না। দেখার জন্য একটা লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না। এই জন্য তো এই সরকারটা আসছে। তো এগুলো ধরছে? ধরে নাই তো কোনো। তো না ধরলে তাহলে সরকার থাকা আর না থাকা পার্থক্য কি? তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগে অজুহাতটা ঠিক করে রাখেন না। আপনি না পারার কাজটা করতে না পারার 101টা কারণ থাকতে পারে, প্রত্যেকটা কারণই ভ্যালিড হইতে পারে, আমার কোনো আপত্তি নাই, ভ্যালিড হইতে পারে। কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন যে স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীর জন্য আমরা কাজটা করতে পারবো না, যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী, এইভাবে যদি আপনি বলেন তাহলে কি হয়, আপনার উপর কোনো দায় থাকে না। তাহলে আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট, আপনি 10-এ 10, যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না। তো এটা হয় না। আপনি যদি বলেন, আপনি যদি ভাবেন, আপনি যদি বুঝেন যে না ওরা এগুলো করতেছে, তাহলে আপনি এখনই ধরেন। এটা কি শুধুই ট্যাগিং কিনা আমি একটু শুনে নিতে চাই। অপূর্ব জাহাঙ্গীর, আমি এই লাইনটার ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিদেশি ষড়যন্ত্র থাকলে তো সরকারই সেটা মোকাবেলা করবে, সাধারণ মানুষ কিভাবে আপনাদের এখানে হেল্প করবে, বা রাজনৈতিক দলগুলো এখানে কি করতে পারে, একটু খুলে বলেন। আমি একটু আমার পাশে আমার বড় ভাই বসে আছে কামাল ভাই, তার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমার খুব প্রিয় মানুষ উনি যেভাবে শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের বক্তব্যকে এক করছে, আমি এটার একটু নিন্দা জানাতে চাই, কারণ ব্যক্তি দুজন এক না। আর আপনি যে বলছেন যে উনি বিদেশি শক্তির কথা বলছে, এটা সত্যি, কিন্তু উনি কিন্তু তার আগে সবার আগে নিজের দায়ও স্বীকার করে নিচ্ছে যে আমি পারছি না, আমি হয়তো পারছি না। কিন্তু প্রতি জায়গায় উনি বলে, আপনার কি মনে আছে কিনা জানি না, নুরুল কবির ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, উনি কিন্তু যথেষ্ট ক্যান্ডিডভাবে বলেছে যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি স্যাটিসফাইড কিনা অন্যদের পারফরমেন্স, উনি বললেন আমি নিজের পারফরমেন্সেই তো স্যাটিসফাইড না, আমি অন্যদেরকে কীভাবে জাজ করবো। সো আই থিঙ্ক হি ইজ ভেরি ক্যান্ডিড অ্যাবাউট দিস। আমি যদি আপনাকে একটু পাল্টা একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 15 বছর একটা সময় কেটেছে আমাদের, এটার মধ্যে বিদেশি শক্তি বলেন বা যে বলেন, বিভিন্ন জিনিস আমরা জানি, আমরা টক শোতে কথা বলি, কিছু বলি না। আমি যদি আপনাকে বলি, আপনি কি মনে করেন না এখানে অন্য অনেক কিছুর হাত আছে যেটা এই দেশটাকে প্রতিনিয়ত ফেল করানোর চেষ্টা করছে? দেশটাকে ফেল করানোর চেষ্টা থাকবে, পরাজিত শক্তি দেশটাকে ফেল করানোর চেষ্টা থাকবে, কিন্তু আমি মনে করি যে সরকার যে দায়িত্ব নিয়েছে, সরকার তখন তাদের গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শক্তির সমর্থন নিয়ে যে দায়িত্ব নিয়েছে, সেই সমর্থনটা সরকার হারিয়ে ফেলছে। সেই জায়গায় দূরত্ব যে সৃষ্টি হচ্ছে, সেখানে সরকারের দায় আছে। আপনার কেন মনে হচ্ছে যে সরকার এই সাপোর্টটা হারিয়ে ফেলছে? কে বলছে? বিভিন্ন জায়গায়, যেমন ধরেন সেন্সিটিভ অনেক ইস্যুস, যেমন মানবিক করিডোর থেকে শুরু করে পোর্ট থেকে শুরু করে এইসব বিষয়ে এটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নিলে ভালো হতো, তাহলে দূরত্ব সৃষ্টি হতো না। এবং তারাও এটা, আই থিঙ্ক, যে বিএনপি বলি, জামাত বলি, দে উড
সে যে আমাদেরকে ভ্যালু দেওয়া হয়েছে, কারণ এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, দেশের স্বার্থে সিদ্ধান্তগুলো নিতে চায়, আমাদের মতামত জানতে চেয়েছে, তখন ক্লারিটি থাকতো। রাইট। আমি যেখান থেকে দেখছি সেটা হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল পার্টির মিটিংগুলো হয় তখন আমার দায়িত্ব হিসেবে ওখানে থাকতে হয় আমার নোট নেওয়ার জন্য। কেউ কিন্তু এই কমপ্লেনগুলো ওনাকে এসে বলে না। আপনি যেগুলো বললেন, প্রথমত করিডোর ইস্যু যেটা বললেন, আমরা কিন্তু গভর্নমেন্টের এন্ড থেকে সরকার ক্লিয়ার করে দিয়েছে করিডোর হচ্ছে আমরা না। তো শুনি যে তারা মিটিং করতে চেয়ে অ্যাপয়েন্টমেন্টই পায় না, এমন এটাও শুনি আমি যে আমরা। বলবো যে কারণ এটারও পাল্টা আমি দেখি যে কিছু হলেই আমি দেখি রাজনৈতিক দলগুলো চলে আসে, এটাও আমি দেখি। সো মিটিং করতে চায় না কিনা, মানে এটা আমার সামনে যদি কেউ বলে তাহলে আমি বলতে পারবো, কারণ আমি উল্টা সিন দেখছি। ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে দুইটা প্রসঙ্গ যেটা তুললেন, চিটাগং পোর্ট আর করিডোর সরকার থেকে বলে দেওয়া হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার, এটা হচ্ছে না। এটা কোনো, এবং এটা যদি কোনো ইয়েও থাকে, পলিটিক্যাল পার্টি ছাড়া এই ডিসিশন নেওয়া হবে না, ফুল স্টপ। এটা নিয়ে আর কোনো ডিবেট নেই। মানে আমরা টপিকের খাতিরে উঠাতে পারি বারবার যে করিডোর বলে, এটা হচ্ছে না, ইটস ডান। চিটাগং পোর্ট নিয়ে আমরা অনেক রিপোর্ট আছে, চিটাগং পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি হচ্ছে না। চিটাগং পোর্টের করাপশন নিয়েও তো আমরা জানি, আপনিও সাংবাদিকতা করেছেন, মিডিয়ার সাথে আছেন, আপনিও খুব ভালো মতো জানেন, এটা ওপেন সিক্রেট চিটাগং পোর্টের। তো এবং ওই ডিসিশনগুলো আমি বলবো পলিটিক্যাল পার্টির সাথে যে নেওয়া হচ্ছে না সেটাও কিন্তু না। এই ডিসকাশনও কিন্তু মানে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালিও তো সরকারের কোন কোন অন্যান্য রাজনৈতিক political- দলের সাথে বসেছেন চিটাগং পোর্ট নিয়ে? আমার কাছে মনে হয় আনঅফিসিয়ালি সকল রাজনৈতিক দলের সাথে বসা যায়। আনঅফিসিয়ালি তো আমাদের জন্য সমস্যা, আমাদেরকে যখন বলে যে আমাদের সাথে কথা বলেনি, তখন তো আমাদের কাছে রেকর্ড থাকে না। সরকার তো সবকিছু পলিটিক্যাল পার্টিদের সাথে, মানে সরকারের তো একটা ফাংশন আছে, একভাবে পলিটিক্যাল পার্টিদেরও একটা ফাংশন আছে, ওনারা নিশ্চয়ই কমফোর্টেবল ফিল করেছেন। তাহলে তো আমাদের জন্য কমেন্ট করা মুশকিল। আপনি যখন আমাকে প্রশ্ন করছেন বিদেশি ষড়যন্ত্র দেখছি কিনা, আমরা যখন দেখি যেরকম অস্পষ্ট যেটা বলছেন আপনি সব কিছু জানাবেন না, তাহলে আমাদের জন্য কমেন্ট করা সকল মুশকিল। পলিটিক্যাল পার্টি বলছে, এটা তো শুধু সরকারের কথা না, সকল আপনি আজকে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, সিপিবি বলেন, সবাই বলছে কিন্তু যে এখানে একটা স্টেট ফেইল করানোর একটা কনস্পিরেসি সারাক্ষণ চলছে। এটা সব জায়গায় বলা হচ্ছে। এটা আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বললেই যে বিদেশি ষড়যন্ত্র, এই বিষয়টা কেন সামনে নির্বাচনের এলো? কথাটা তো আমরা সরকার প্রথম থেকে বলে আসছে ডিসেম্বর টু জুন, এবং একবারও এটা ফ্লাকচুয়েট করে নাই। আমার কিন্তু কাছে এখন মনে আমরা হয় না। দেখলাম যে অনেকেই ডিসেম্বরের কথা বলছেন, জামাত থেকে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, এবং তারেক জিয়া বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। যে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন, তাদের সমর্থন যদি হারিয়ে ফেলেন, তাহলে কি আপনারা আসলে সাকসেসফুলি এই পরিচালনার কাজটা করতে পারবেন? তাদের সমর্থন হারালে আপনি কেন মনে করছেন প্রধান উপদেষ্টা ওখানে একটা দিনও এক্সট্রা থাকবে? পলিটিক্যাল পার্টিরাই তো মিলে উনাকে এখানে বসিয়েছে, ছাত্র জনতা, কিন্তু থাকতে তো চাইছেন। ডিসেম্বর থেকে জুনের তো আপনার এন্ডোর্সমেন্ট সবগুলো দল দিচ্ছে না এখানে। সেটা ডিবেট হোক, সেটা সব কিছু দল তো দিচ্ছে, কিছু দল তো দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে এক একজন পলিটিক্যাল পার্টির এক একজন মানুষের এক একটা ওপিনিয়ন থাকতেই পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ডিসেম্বর টু জুন এই জায়গাটা টাইমলাইনের বাইরে কিন্তু সরকার এখনো পর্যন্ত একটা কথাও বলেনি, ঠিক আছে? এবং বারবার বলা হচ্ছে ডিসেম্বরের 30-এর একদিনও প্রফেসর ইউনূস থাকবেন না, এটা আমাদের প্রেস সচিব এই ইয়েতেই বলেছে। সো আমার কাছে মনে হয় না যে সরকার কোনোভাবে নির্বাচন প্রসঙ্গ আসলে আপনি যেভাবে বলছেন আমরা এটা হচ্ছে। একটা আলোচনা এখানে একটু আনতে চাই, যেহেতু ডিসেম্বর এবং জুনের আলোচনার মধ্যে আমরা আছি। আমরা আজকেই দেখলাম জাতীয় ঐক্যমত কমিশন থেকে বলা হয়েছে জুলাই সনদটা হবে, এই সনদটা হবে জুলাই। তো যদি জুলাই সনদটা হয়ে যায়, তাহলে কেন এটা আগামী বছর জুনে যেতে হচ্ছে? হয়তো হবে না, উনি তো বলছেন না যে আগামী বছর জুনে ইলেকশনটা হবে, উনি বলছে ডিসেম্বর টু জুন হবে। এটা ডিসেম্বরও হতে পারে, এটা জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে। তো কোনোভাবেই বলা হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই যে ডিসেম্বর টু জুন নিলে আপনি চিন্তা করছেন জুনে হবে, এটা একদম জিনিসটা একটি কথা এরকম আমি না। বলি অপূর্ব আপনাকে, সেটা হচ্ছে যে জুন শুধু জুন না, জুন মানে সংশয়। আপনি জানেন যে সবাই বলছে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়ে জুনে গেলে সেটা 26-এ হবে না 30-এ হবে নাকি 27-এ হবে, উই ডোন্ট নো। এই যে সংশয়টা, এই সংশয় কাটানোর জন্য যদি নির্বাচন আপনারা দেখেন সংস্কার জুলাই সনদ হয়ে যায়, তাহলে কেন আপনারা একটা মাসে বলে দিচ্ছেন না? প্রথমত এই এখতিয়ার নির্বাচন কবে হবে এটা প্রফেসর ইউনূস অলরেডি একটা কথা বলছে, উনারই একমাত্র এখতিয়ার আছে যে এটা কবে হবে বলার। সো আমি এখানে অন্য কোনো কমেন্ট করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ জুলাইতে যদি সনদ হয়ে যায় ডিসেম্বরেও হতে পারে, এটা হতে পারে না কিন্তু একবারও বলে নাই যে হবে না। আমার কথা হচ্ছে যে আপনি যে বলছেন যে অনেকে বলছে এটা 26-এ যাবে না 30-এ যাবে, উই আর টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের একটু, আমার কাছে মনে হয় যে এটা উনি
উনার এক কথা, এবং উনি এই জাতিকে, উনি যেটা বলেছে যে এই জাতির কোনো ক্ষতি হয়, এই দেশের কোনো ক্ষতি হয়, এটার জন্য এরকম কোনো কাজ ওনাকে দিয়ে হবে না। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমি কিউরিয়াস, সেটা হচ্ছে এই যে টকশোতে যে আলোচনাগুলো হয়, এটা কি আসলে প্রধান উপদেষ্টা সময় পান শোনার? আমি আপনাকে বলবো এমন কোনো টকশো নাই যেটা উনি দেখেন না। ইভেন আমার বড় ভাই যে বসে আছে, ওনার যে একটা কথা বলে ইউটিউব চ্যানেল আছে, এটা উনি দেখে, এটা কামাল ভাইও খুব ভালো মতো জানে। দেখেন? জি। আচ্ছা, তাহলে আমি আশা করছি যে উনি জি, এটা এই আপনি যে বিষয়টা বক্তব্যগুলো বলছেন সেটা উনি দেখছেন, এবং জানেন। আমি আশা করছি লাইভই দেখছেন। আমার কথা হচ্ছে যে আপনি এই যে 26-30 বারবার মনে হচ্ছে সবাই একটা কনস্পিরেসির গন্ধ পাচ্ছে, এখানে আমাদের একটু ফুল স্টপ নিয়ে লেটস হোল্ড ব্যাক অ্যান্ড লেটস, আমরা কাকে নিয়ে কথা বলতেছি এটা একটু দেখি। আচ্ছা, আমরা বলবো যে ফিরে এগুলো আসবো নিয়ে ঠিক কথা এই আলোচনায়, এবং আমরা ট্যাগিং নিয়ে কথা বলছিলাম, কি বললে ভারতের দালাল হবে, কি বললে হবে না, সেই বিষয়টা নিয়ে কথা বলবো।